মাসিয়াত ইমন থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, প্রতিদিন এই তামাশাগুলো সহ্য করতে পারছি না। আমি মানসিক অশান্তিতে আছি। ইভান আর আমার মধ্যে ঝামেলাটা শুধু আমার কারণে হয়েছে। তাই একটা কথাই বলবো, ইভান তোমাকে অনেক ভালোবাসে। নিজের ভাইকে তুমি এতদিন অবহেলা করেছো, কিন্তু ও রাত দিন তোমার কথা ভেবেছে। তোমরা তো সব হারিয়ে ফেলেছো। এখন তুমি কি ভাইকেও হারাতে চাইছো? মানুষ নিজের জীবনটাই ভাইয়ের জন্য ত্যাগ করে দেয়, আর তুমি ভালোবাসা ত্যাগ করতে পারলে না। অন্তত সে মন মানসিকতা নিয়ে যদি থাকতে, তাহলে আমি সত্যি তোমার কাছে ফিরে আসতাম। কারণ ইভান আমাকে ভালোবাসে না, আর আমিও ধীরে ধীরে তোমার গুরুত্ব বুঝতে পারলাম। কিন্তু ইমন, তুমি এখন স্বার্থপর হয়ে গেছো। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। মাসিয়াত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে সায়ন্তী? ইমন আর কিছুই বলল না। মাসিয়াত মলিন হেসে সামনের রাস্তায় পা বাড়ায়। 2 সপ্তাহ দেখতে দেখতে কেটে গেছে। সবার বাড়িতে এখন নীরবতা বিরাজ করছে। শতাব্দী সারাদিন বাসায় বসে বসে তাহমিদকে নিয়ে ভাবতে থাকে। বাবা মাকে সে খুব ভালোবাসে, তাদের কষ্ট দিয়ে তাহমিদকে পাওয়া তার পক্ষে সম্ভব না। আর তারা তাহমিদ আর তার সম্পর্ক কখনোই মেনে নিবে না। আর তাহমিদও তাকে ভালোবাসে কিনা এই ব্যাপারে শতাব্দী কিছুই জানে না। এদিকে মাওসিয়াত সারাদিন রুমে একা একা বসে থাকে। ইমন প্রতি ঘন্টায় 3-4 বার করে কল দেয়, কিন্তু মাওসিয়াত একবারও কল রিসিভ করে না। অন্যদিকে ইমন আর ইভানের মধ্যে সব ঝামেলা মিটে গেছে, কিন্তু তাহমিদের অসুস্থতার জন্য সবার মধ্যেই বিষণ্ণতা বিরাজ করছে। নতুন করে এক্সরে করার পর তার আরও সমস্যা দেখা দিয়েছে। এখন পায়ের হাড্ডি মজবুত করার জন্য থেরাপি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইভান আর আহনাব সারাদিন তাহমিদের পেছনেই পড়ে থাকে, আর তাই তো অরুণিকার সম্পূর্ণ দায়িত্ব ইমনের উপরেই পড়েছে। এদিকে সায়ন্তনী দোকান খুলে ইমনের অপেক্ষায় বসে থাকে। দোকানে আগের মতো সবাই আসে, শুধু ইমন আসে না। সে ইমনকে অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু সে কল রিসিভ করেনি। তবে আরাফ মাঝে মাঝে দোকানে এসে চা খেয়ে যায়, কিন্তু সেদিনের ঘটনার পর সায়ন্তনী আরাফের চোখের দিকে তাকানোর মতো সাহস পাচ্ছে না। তার আরাফের সাথে কথা বলতে খুব লজ্জা লাগছে। আরাফও সেটা বুঝতে পেরে দোকানে যাওয়া বন্ধ করে দিয়েছে। কিছুদিন পর মাওসিয়াত স্বাভাবিক হলো। সে বাসা থেকে বের হলো। অনেকদিন পরেই সে কলেজে গেল। মনে মনে আশা করেছিল যাতে তাকে আর ইভান বা ইমন কারো মুখোমুখি হতে না হয়। সামনে তার অনার্স 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা। ঘরে বসে থাকলে পরীক্ষা ভালো করতে পারবে না, তার উপর অনেকগুলো ল্যাব করা বাকি। মাওসিয়াত ক্লাসে ঢুকতেই ইভানের মুখোমুখি হলো, কিন্তু সে ইভানের সাথে কোনো কথা না বলে ক্লাসে ঢুকে পড়ে। এদিকে ইভান ক্লাস থেকে বের হয়ে ইমনকে ফোন করে, মাওসিয়াতের কথা জানালো। ইমনও দেরি না করে ইভানদের কলেজে পৌঁছে গেল। ক্লাস শেষে মাওসিয়াত কলেজ থেকে বের হওয়ার সময় ইমন তার সামনে এসে দাঁড়ালো। ইমনকে দেখে মাওসিয়াত চমকে উঠল। ইমন তার সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? একেবারেই শেষ সুযোগ। আই প্রমিস আমি আর এমন ভুল করব না। আমি তোমাকে ভালোবাসি মাউসিয়াত। আমি যা করেছি সেটা আমার ভুল ছিল না, অপরাধ ছিল। প্লিজ আমাকে শেষ সুযোগ দাও। আমি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। তুমি ছাড়া কারোর দিকেই তাকাবো না। ইভান ইমনের কথা শুনে অবাক হয়ে গেল। মনে মনে বলল, বাহ, কোনো মেয়ের দিকে তাকাবে না, দেখা যাক। ইমন পাশে ইভানকে দেখে ভ্রু কুচকাল। ইভান হাতের ইশারায় ইমনের কথাগুলো শুনে শব্দহীন তালি দিতে লাগলো। মাওসিয়াত ইমনের চোখ অনুসরণ করে পেছনে ফিরতে ইমন চোখ বড় বড় করে ইভানের দিকে তাকালো। ইভানও মুহূর্তে স্বাভাবিক হয়ে মুখটা মলিন করে দাঁড়িয়ে রইল। মাওসিয়াত এবার ইমনের দিকে তাকিয়ে বলে, সায়ন্তীর কি হবে? ইমন বলল, আমি আজ ওকে সব জানিয়ে দেব। এরপর ও যদি এই সত্যটা মেনে নিতে না পারে? ইভান সামনে এসে বলল। আমি বুঝাবো ওকে। মাওসিয়াত ইভানের দিকে তাকিয়ে বলে, অভিনয় তো তোমার ভাই করেছে, তাহলে তুমি কেন বোঝাবে? ইমন দাঁড়িয়ে বলল, আমিই বোঝাবো, আজই বলবো। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। কেন সুযোগ দেব বলো? জানি না, সুযোগ দিতে হবে, তাই দেবে। মাওসিয়াত ভেঙচি কেটে বলে, কাল থেকে রোজা শুরু। আমি চাই আজও সায়ন্তী সব জানুক। আগামীকাল যাতে সবার জীবনে নতুন সূর্য উঠে, এই আশা রাখছি। তুমি কি আমাকে সুযোগ দিচ্ছ? মাওসিয়াত মুচকি হেসে বলল, ঈদে আমার বাসায় তোমাদের দাওয়াত রইল। অরুণিকা, তোমার বন্ধুদের আর ইভানকে দেখিয়ে বলল, তোমার এই ভ্রাতাকেও নিয়ে আসবে। সেদিনও সব উত্তর পাবে। ইমন মনে মনে খুশি হলো, কিন্তু মুখে বলল, দেখো মাও।
মাউসিয়াত মাও সম্বোধন শুনে ভ্রু কুচকে তাকালো। ইভান হেসে চলে গেল। ইমন বলল, সরি মাউসিয়াত। মাউসিয়াত বুকে হাত গুজে বলে, ইটস ওকে। মাও নামটা খারাপ না, মিষ্টি একটা নাম। ইমন কথাটা শুনে মুচকি হেসে বলল, মাও বলছে কি ঈদ তো আনন্দের দিন, সেদিন এই অবুঝ যুবকটাকে কষ্ট দিও না, ঠিক আছে? মাউসিয়াত হাসলো। ইমন বলল, আমি কি তোমাকে বাসায় পৌঁছে দেব? না, আমি মামার বাসায় যাব, পাশেই বাসা। মা আজ ওখানেই আছে, বাসায় কেউ নেই। তুমি সাথে না গেলে ভালো হবে। নিচে মামার স্টোর আছে একটা, মাঝে মাঝে ওখানে বসেন। উনি দেখলে অনেক প্রশ্ন করবেন। আমি আপাতত এসব প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না, তবে সময় হলে উত্তর দিতে আপত্তি নেই। মাউসিয়াতের শেষ কথাটা শুনে ইমন খুশি হলো। মাউসিয়াতের কাছ থেকে বিদায় নিয়ে সে বাসায় চলে এলো। বাসায় এসে ভাবতে লাগলো কিভাবে সে সায়ন্তনীকে সত্যটা বলবে। বিকেলে সায়ন্তনীর দোকানে চায়ের আসর বসলো। তুর্য, তাহমিদ আর অরুণিকাকে নিয়ে। অনেকদিন পর তাহমিদ ঘোরার জন্য বাসা থেকে বের হয়েছে। সাধারণত ডাক্তার দেখানোর জন্যই সে বাসা থেকে বের হয়। এদিকে তুর্য দোকানে এসে সবাইকে ফোন করে সায়ন্তনীর দোকানে আসতে বলল। অনেকদিন নিজেদের ব্যস্ততার জন্য বাসায় একসাথে থেকেও আড্ডা দেওয়ার সময় হয় না। এদিকে ইমনও সুযোগ পেয়ে গেল। সে দেরি না করে 10 মিনিটের মধ্যে দোকানে চলে এলো। সায়ন্তনী ইমনকে দেখে যেন দেহে প্রাণ ফিরে পেল। চায়ের কেটলি একপাশে রেখে দৌড়ে ইমনের সামনে এসে দাঁড়ালো। কাপা কণ্ঠে বলল, এতদিন কোথায় ছিলে? তুর্য আর তাহমিদ একে অপরের মুখ চাওয়াচাই করছে। অরুণিকা হঠাৎ বলে ওঠে, জানো রকস্টার, ওই দিন ইমন সায়ন্তী আপুকে। এতটুকু বলে অরুণিকা মুখে হাত দিয়ে হাসে। ইমন রাগী দৃষ্টিতে অরুণিকার দিকে তাকালো। তুর্য অরুণিকাকে ইশারায় চুপ থাকতে বলল। তবে তুর্য আর তাহমিদ বাকিদের কাছ থেকে সব শুনেছিল। তখনই দোকানে আহানাফ আর ইভান চলে এলো। তাদের দেখে ইমন আর কিছুই বলল না। সে বেঞ্চের উপর গিয়ে বসে। সায়ন্তনীও কিছু না বলে দোকানে ঢুকে চায়ের কাপ সাজাতে লাগলো। সবাই চুপচাপ বসে একে অপরের মুখ চাওয়াচাই করছে। অরুণিকাও সবার মুখের দিকে তাকিয়ে রয়। এরপর বিড়বিড় করে বলে, সবাই এমন স্ট্যাচু হয়ে আছে কেন? সে এবার ইমনের দু হাঁটুতে হাত রেখে ঝাঁকুনি দিয়ে বলল। মুভ। অরুণিকার এমন কাণ্ডে ইমন ভাবাচাকা খেয়ে গেল। অরুণিকা বুকে হাত গুজে বলে, তোমরা সবাই স্ট্যাচু হয়ে গেলে কেন? তোমাদের মাথায় কি বিজলি পড়েছে? ইমন বলল, বিজলি? হ্যাঁ, বিজলি। আমাদের ক্লাসে একটা বিজলি আছে। ও কি বলে জানো? ওর যেদিন জন্ম হয়েছিল সেদিন বাইরে বিজলি পড়ছিল, তাই ওর নাম বিজলি রাখা হয়েছে। আর বিজলি পড়লে মানুষ নাকি স্ট্যাচু হয়ে যায়। অরুণিকা স্ট্যাচু অব লিবার্টির ভঙ্গিতে দাঁড়ালো। ইভান তার হাত নামিয়ে দিয়ে বলল, এখন তুমি কথা কম বলো আর চুপচাপ বসে থাকো। অরুণিকা ইভানের উল্টো দিকে মুখ ঘুরিয়ে ইভানকে ভেঙচি কাটলো। তুর্য আর তাহমিদ তার মুখোমুখি থাকায় তারা অরুণিকার মুখের ভঙ্গিমা দেখে হাসতে লাগলো। আহনাফ ভ্রুর কুচকে বলল, তোরা হাসছিস কেন? অরুণিকা পেছন ফিরে হানাফের দিকে তাকিয়ে আবারও সামনে তুর্য আর তাহমিদের দিকে তাকালো। তারপর ঠোঁটে আঙ্গুল রেখে ইশারায় তাদের চুপ থাকতে বলল। তারপর তুর্যের কানের কাছে গিয়ে বলল, ওদের কিছু বলবে না, ঠিক আছে? ব্লা ব্লা ব্লা। তুর্য মুখ চেপে হেসে বলে, কি বলছে বলে? এখন ওরা ভাববে ওদের নিয়ে কথা বলছি। অরুণিকা কথাটা বলেই মুখে হাত দিয়ে হাসে। তারপর তাহমিদের কানের কাছে এসে বলল। ব্লা 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 ব্লা। তাহমিদ কানে হাত দিয়ে অরুণিকাকে সরিয়ে দিয়ে বলল। কি? অরুণিকা আবারও ফিস ফিস করে বলে, আরে আমি তো ওদের জ্বালানোর জন্য বলছি। ওরা ভাববে ওদের নিয়ে কথা বলছি, কিন্তু আমি তো ব্লা ব্লা করছি, বুঝেছো? তাহমিদ মাথা নেড়ে বলল। হ্যাঁ, বুঝলাম। অরুণিকা আবারও বলল, ওরা তিনটাই দুষ্টু ছেলে। ইমনও এখন দুষ্টু হয়ে গেছে। ও এখন ইভানের মতোই আমাকে বকা দেয়। ইমন ভ্রু কুচকে বলল। এই ও কি বলেছে তোদের কানে কানে? অরুণিকা বেঞ্চে পা ঝুলিয়ে বসে বলল। বলবো না, এটা আমাদের সিক্রেট। আহনাফ অরুণিকার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল। আমরাও তোমার ক্লুলেস কথা শুনতে আগ্রহী নই। তখনই আরাফ এলো। আরাফ এসে অরুণিকার পাশে বসে পড়ে। তারা অনেকক্ষণ টুকটাক কথা বলল। তাদের ক্লাসে ঘটা হাস্যকর কথাগুলো ভাগাভাগি করলো। চা নাস্তাও করলো। এবার ইমন সিদ্ধান্ত নিল যাওয়ার আগে সায়ন্তনীকে সব জানিয়ে যাবে। তাই সে হঠাৎ উঠে দাঁড়ালো। সায়ন্তনীর সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। সায়ন্তনী বলল,
ইমন, কিছু বলবে? এদিকে ইভান ছাড়া বাকিরা উৎসুক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রয়। ইমন বলল, আই এম সরি সায়ন্তনী, আমি তোমাকে ভালোবাসি না। ইমনের মুখে এমন কথা শুনে সায়ন্তনীর বুকটা খালি হয়ে গেল। সে কাপা কণ্ঠে বলল, কি বলছো ইমন? ইমন বাকি কথাগুলো সায়ন্তনীকে বলল। সায়ন্তনী সব শুনে বলল, আমি তো তোমার সাথে অভিনয় করিনি, আমার ভালোবাসা মিথ্যেও ছিল না। আমি জানি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি কি সত্যি মাউসিয়াতার সাথে নতুনভাবে সবটা শুরু করছো? ইমন মাথা নেড়ে বলল, হ্যাঁ। সায়ন্তনী ধপ করে বেঞ্চে বসে মুখটা হাত দিয়ে ঢেকে রাখলো। সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিল। সে এতগুলো মানুষের সামনে কাঁদতে চায় না, তবুও পারছিল না। তার মনে হচ্ছিল শরীরের আবরণ না থাকলে সব ছিটকে বেরিয়ে পড়ত। তার গলাটা ভারী ভারী লাগছিল, ভালোভাবে নিঃশ্বাসও ফেলতে পারছিল না। অরুণিকা ধীর পায়ে সায়ন্তনীর সামনে এসে দাঁড়ালো। তারপর ইমনের দিকে তাকিয়ে জোর গলায় বলল, তুমি একদম ভালো না। তুমি আপুকে কাঁদালে কেন? তুমি জানো আপু কত ভালো। ইমন হাঁটু গেড়ে সায়ন্তনীর সামনে বসে পড়ে, বলে, আমি অনেক বড় অপরাধ করেছি হয়তো। সায়ন্তনী মাথা তুলে ছলো ছলো চোখে ইমনের দিকে তাকাতে ইমন কথা থামিয়ে দিল। সায়ন্তনী বলল, অপরাধ করনি, পাপ করেছো। আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আমার মা আর ভাই ছাড়া আর কেউ নেই। আমার মা মুসলিম, বাবা হিন্দু ছিল। তারা সবার বিরুদ্ধে গিয়ে বিবাহ করেছিল। তারপর বাবা একদিন আমাদের রেখে চলে যায়। সবার বিরুদ্ধে গিয়ে তারা বিয়ে করেছিল, তাই দাদা নানার পরিবারের কেউ আমাদের মেনে নেয়নি। তারপর থেকে আমাদের জায়গা বস্তিতে হয়েছিল। আমি কোনো ধর্মই পালন করতাম না। আমি কখনোই ভাবিনি আমার জীবনে ভালোবাসা আসবে। ভালোবাসার জন্য তো আজ এত কষ্ট হচ্ছে আমাদের। এরপর তোমাকে ভালো লাগার পর মাকে বললাম আমি মুসলিম হব, মাও তাই চাইতো। এরপর ধর্মান্তর হওয়ার পর আল্লাহর কাছে তোমাকে চাইতাম, পেলামও, কিন্তু এভাবে পেতে চাইনি। সরি সায়ন্তনী। সরি। এই দোকানে বসেছি, আজ পর্যন্ত কেউ স্পর্শ করতে পারেনি আমাকে। তুমি তো আমার শরীরে দাগ লাগিয়ে দিয়েছো ইমন। ইভান বলল, কি বলছে এসব সায়ন্তিনী? এখন এসব খুব স্বাভাবিক। আরাফ ইভানকে থামিয়ে দিয়ে বলে। তুই চুপ কর। সায়ন্তনী ইভানের সামনে এসে বলে, তোমাদের মতো পুরুষের কাছে স্বাভাবিক, আমাদের মতো মেয়েদের কাছে অনেক বেশি কিছু। ভালোবাসার অর্থই প্রেমিকাকে স্পর্শ করা না, আমি এটাই শিখেছি। কিন্তু দোষ তো আমার, আমি বাধা দেইনি। কারণ আমি ভাবতাম অন্তত ইমন প্রতারণা করার মতো ছেলে না। কিন্তু সব প্রতারকই তো ভালো সেজেই প্রতারণা করে। ইমন বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও সায়ন্তনী। না ইমন, আমি তোমাকে আটকাবো না, তুমি চলে যাও, আমার সামনে আর এসো না। কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কারণ আমি অভিনয় করিনি। ভালোবেসে অভিনেত্রীর খেতাব পেয়েছি শুধু তোমার জন্য। এখন যাও এখান থেকে, আর এই দোকানের আশেপাশে আসবে না। অরুণিকা সায়ন্তনীর হাত ধরে বলে। আপু তুমি রাগ করো না। সায়ন্তনী হাত ছাড়িয়ে নেয়, বলে, যাও তুমিও। আমি চাই না আমার কষ্টগুলো তোমার উপর আসুক, কিন্তু সত্য তো এটাই, মেয়েরাই এই সমাজে বেশি প্রতারিত হয়। তোমার সাথে এমন। ইমন সায়ন্তনীকে থামিয়ে দিয়ে বলে। প্লিজ সায়ন্তনী, তুমি খারাপ কথা বলো না। ইভান রাগী কণ্ঠে বলল। তুমি এসবের মধ্যে অরুণিকাকে কেন টেনে আনছো? সায়ন্তনী বলল, আমি শুধু উদাহরণই দিলাম। এই তো এত খারাপ লাগছে, তাহলে ভাবো সত্যিটা তো আমার সাথেই ঘটেছে, আমার কেমন লাগছে? তুর্য অরুণিকার হাত ধরে ইমনের দিকে তাকিয়ে বলল। তোর তামাশাগুলো তুই একাই শেষ কর। আরাফ আর ইমন ছাড়া সবাই চলে গেল। সায়ন্তনী বলল, তোমরা যাও। ইমন চলে যেতেই আরাফ সায়ন্তনীর কাছে এসে বলে, শান্তি, কিছু কি বলার বাকি আছে? জীবনকে কি আরেকবার সুযোগ দেওয়া যায় না? আমি প্লিজ আরাফ যাও, আমি আর নিতে পারছি না।
আরাফ মাথা নেড়ে চলে গেল। আরাফ চলে যাওয়ার পর সায়ন্তনী দোকান বন্ধ করে ভেতরে ঢুকে ডুকরে কেঁদে উঠল। দুহাত তুলে বলল, আমি তোমার কাছে ইমনকে চেয়েছিলাম, এখনো সেই চাওয়া থেমে থাকবে না। আমি আমার ভালোবাসা ভিক্ষা চাই। আমি জোর করব না, কাউকে জোর করব না, কিন্তু এমন কি হওয়া সম্ভব না ও নিজেই আমার কাছে ফিরে আসবে? সায়ন্তনী কাঁদতে কাঁদতে বলল, আমি ওকে কিভাবে ভুলে থাকবো? কিভাবে মেনে নিব যে এসব অভিনয় ছিল? আমি তো অভিনয় করিনি, ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম। তুর্য আর আহনাব ইভানের উপর খুবই ক্রুদ্ধ। তুর্য রাগী কণ্ঠে বলল, তুই ইমনের পক্ষ নিচ্ছিস? তুই কি পাগল হয়ে গেছিস? ইভান বলল, আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করেছি। ইমন মাসিয়াতকে ভালোবাসে, তাহলে আমি কেন ওকে শান্তির ব্যাপারে ভাবতে বলবো? আহনাব বলল। অবশ্যই ভাবতে বলবি। সম্পর্কে গিয়েছিল কেন ও? তুর্য ইমনের কাঁধে হাত রেখে বলল, ভাই, শান্তনের জন্য তোর একটু খারাপ লাগছে না? আরেকবার ভেবে দেখ, মেয়েটা তাকে সত্যি ভালোবাসে। মাওসিয়াত আর শান্তনী, দুজনের মধ্যে শান্তনী তোর জন্য বেশি উপযুক্ত। ইভান তুর্যকে থামিয়ে দিয়ে বলল, তুই আবার এসব শুরু করেছিস? তুই কি কোনো প্রেম গুরু নাকি কোনো জ্যোতিষী? সবসময় তুই এর জন্য এই ভালো হবে, ও ভালো হবে, এই জ্ঞানে দিতে থাকিস। তুই নিজের মাথায় তেল দে, ইমনের ব্যাপারে নাক গলাবি না। আমি ইমনের বড় ভাই, আমি জানি ওর জন্য কি ভালো কি খারাপ। এবার তাহমিদ বলল, এভান, তুই তোরদের সাথে এভাবে কথা বলছিস কেন? ও তো ভুল কিছু বলেনি। আমরা জানি তুই ইমনের বড় ভাই, কিন্তু আমরা কি ওর খারাপ চাইবো? আহনাব বলল, তোরা এসব তামাশাগুলো কখন বন্ধ করবি? মাউসিয়াত, সায়ন্তী, এই দুইটা মেয়েকে নিয়ে তোরা যেভাবে মিটিং করছিস, মনে হচ্ছে তোরা এদের উপরই পিএইচডি করবি। এই বাসায় কি আর কোনো বিষয়ে কথা হবে না? ইভান বলল, তুই কম মাত। আহনাব, তোর যুক্তি এসে আমাদের জীবনে কম বাধা জড়ায়নি। আহনাব দাঁতে দাঁত চেপে বলল, অন্তত আমি ওর বিষয়ে এভাবে সালিশ বসাইনি। আমি ওই মেয়েটাকে চুপচাপ সহ্য করে যাচ্ছিলাম, কাউকে বলিনি যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এবার ইমন বলল, এটাই আহনাব, আমিও এটাই বলতে চাইছি। শান্তনী ভালো, কিন্তু আমার জন্য উপযুক্ত না। ওর সাথে আমি মানসিক শান্তি পাই না। কেন পাই না আমি নিজেও জানি না। হয়তো মাউসিয়াতকে ভালোবাসি তাই। আহনাব এবার চুপ করে রয়, মনে মনে বলল, ঠিকই তো, আমিও তো জ্যোতির সাথে মানসিক শান্তি পাইনি। হয়তো ও একটু বেশি পজিটিভ ছিল, কিন্তু আমিও তো ওকে ভালোবাসতে পারিনি, কারণ আমি তো। আহনাব এবার অরুণিকার দিকে তাকায়। অরুণিকা তাহমিদের পাশেই বসে বসে তাদের ঝগড়া দেখছে আর ক্যান্ডি খাচ্ছে। ইভানের কথা শুনে আহনাফের মনোযোগ আবারও আগের জায়গায় ফিরে গেল। ইভান বলল, তোরা সবাই আহানাবকে ওই মেয়ের সাথে বন্ধুত্ব করিয়েছিলি, ওকে প্রেম করতে বাধ্য করেছিস, কিন্তু আহানাব তো ওর সাথে ভালো ছিল না। তাহলে সময় নষ্ট তো আহানাবের হয়েছিল। আরব ছাড়া আমরা কেউ এটা দেখিনি যে যে জ্যোতিষীকে ও ভালোই বাসে না। এটা দেখেছি জ্যোতি আহানাপের ব্যাপারে কতটা ডেডিকেটেড। ভাই, এক পক্ষের ডেডিকেশন দিয়ে সম্পর্ক চালানো যায় না, আর জোর করে কারো মনোযোগও পাওয়া যায় না। তাই আমাদের উচিত মন যেটা বলে সেটাই করা। আজ নিজের মনের কথা শুনলে ভবিষ্যতে কারো উপর দোষ দেওয়ারও সুযোগ থাকবে না, কাউকে ভালো কিছুর ক্রেডিটও দিতে হবে না। আমি ভালো আছি, এটাই আমার জন্য যথেষ্ট। ইভানের কথায় সবাই নীরব হয়ে গেল। হঠাৎ তুর্য বলল, অন্তত এটা মিথ্যা না যে তুই নিজে চাস না শান্তনী আর ইমনে কোনো সম্পর্কে থাকুক। ইভান তুর্যের দিকে ভ্রু কুচকে তাকালো। তুর্য আবারও বলল, যদি ইমন শান্তনীকে ভালোবাসতো, তবুও তুই এই সম্পর্কটা মেনে নিতি না। ইমন সহ সবাই তুর্যের দিকে তাকালো। ইভান বিনা দ্বিধায় বলল, হ্যাঁ, নিতাম না, কারণ ও আমাদের স্ট্যাটাস না। তুর্য হেসে বলল। এটা আমি শুনতে চেয়েছিলাম। এই কথা বলে তুর্য চলে যেতে নিবে, তখনই ইভান বলল, বাবা মা বেঁচে থাকলে কখনো এমন সম্পর্ক মেনে নিত না, আর ওদের অবর্তমানে ইমনের অভিভাবক আমি। তুর্য পেছন ফিরে বলল, সমস্যাটা এই জায়গায় ইভান। বাংলাদেশ ফেরলে ইমনের স্ত্রী মৈত্রী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির 30% অংশ পাবে। একটা বস্তির মেয়ে এই দায়িত্ব কিভাবে নেবে? মশেদ শিক্ষিত, স্মার্ট, এই দায়িত্ব মশেদ সহজে নিতে পারবে। ইভান তাহমিদের দিকে তাকালো। তুর্য বলল,
তাওমিদ আমাকে কিছু বলেনি ইভান। ওই দিন তোদের কথাগুলো আমি সব শুনেছি। সুরের জগতে থাকলেও আমি আশেপাশে খেয়াল রাখি। ইভান বলল, হ্যাঁ, এটাই বাস্তবতা।